নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার শুরু দুপুরটা একটু অন্যরকম, কারণ আজ আমরা নিয়ে এসেছি সুচিত্রা ভট্টাচার্যের কালজয়ী সৃষ্টি মিতিন মাসি। সুচিত্রা ভট্টাচার্য সম্পর্কে নতুন করে শ্রোতাদের বলার কিছুই নেই। আর মিতিন মাসি, তাকে কে না চেনে। মিতিন মাসির রোমহর্ষক সব অ্যাডভেঞ্চারের গল্প ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয়। শ্রোতাদের সুবিধার্থে আমরা মিতিন মাসির গল্পটি কয়েকটি পর্বে ভাগ করে নিয়ে এসেছি। আজ আপনারা শুনতে চলেছেন মিতিন মাসির গল্প অবলম্বনে সারান্ডায় শয়তান, তার প্রথম পর্ব। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সমগ্র প্রথম খণ্ড থেকে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প সারান্ডায় শয়তান প্রথম পর্ব। ইস্পাত এক্সপ্রেস হাওড়া স্টেশন ছাড়ার পর থেকেই লোকটাকে লক্ষ্য করছিল টুকুর। দেখার মতোই চেহারা বটে, বিশাল মাথায় চকচকে টাক, তামাটে রং, পুরু ঠোঁট, নাক চ্যাপটা, ফোলা ফোলা গাল, গালে বিভৎস একটা কাটা দাগ, গোটা মুখে কেমন যেন নিষ্ঠুরতার আভাস। দৃষ্টি বোঝার জো নেই। খড়গপুর প্রায় এসে গেল, এখনো একবারও চোখ থেকে রোদ চশমা নামালো না লোকটা। চৈত্রের গরমেও গলাবন্ধ ফুল শার্ট পরে আছে, শার্টের রং কুচকুচে কালো, পায়ে দুধ সাদা শু। দেখেই কেমন হিন্দি ফিল্মের ভিলেন মনে হয়। লোকটার হাবভাবও রীতিমতো সন্দেহজনক। মাঝে মাঝেই অদ্ভুত ভঙ্গিতে ঘাড় বেঁকিয়ে জরিপ করছে কামরাটাকে। কোলে রাখা বাদামি ব্রিফকেসটা খোলা বন্ধ করছে ঘন ঘন। মাথা ঝুঁকিয়ে খুদে খুদে চিরকুটে কি যেন লিখছে, কাটছে, আবার লিখছে। কাটাকুটি করা কাগজের টুকরোগুলোর কিছু পুড়ে রাখলো ব্রিফকেসে, কিছু উড়িয়ে দিল জানলার বাইরে। একখানা মোটা লালচে ইংরেজি খবরের কাগজ বার করলো ব্রিফকেস থেকে। আশপাশে যাত্রীদের আড়াল করে বহুক্ষণ ধরে পেন্সিলে কি সব দাগ টানল। তারপর হঠাৎই ব্রিফকেসে ঢুকিয়ে দিয়েছে কাগজটা। উল্টো দিকে মুখ ফিরিয়ে মাথা নাড়ল আপন মনে। থেকে থেকে কোমরে হাত দিচ্ছে, কি যেন অনুভব করছে টিপে টিপে। টান টান হচ্ছে, ঝুঁকছে। রিভলভার আছে নাকি? উপরের বুক ঢিপ ঢিপ করে উঠল। যাত্রা শুরুর থেকেই আজ চোরা উত্তেজনা ফুটে উঠেছে পুকুরে। এবার তো শুধু বাবা মার সঙ্গে বেড়ানো নয়, মিতিন মাসি আছে সঙ্গে। আর মিতিন মাসি থাকা মানেই নির্ঘাত কিছু না কিছু একটা ঘটবেই। গোয়েন্দাদের ভ্রমণ কি কখনো পুরোপুরি নিরামিষ হয়? হ্যাঁ, মিতিন মাসি এখন পুরোদস্তুর পেশাদার গোয়েন্দা। মাত্র ৩২ বছর বয়স, কিন্তু এর মধ্যেই প্রাইভেট ডিটেকটিভ হিসেবে মিতিন মাসির খুব নামডাক। মিতিন ওরফে প্রজ্ঞা পারমিতা মুখার্জির গোয়েন্দা সংস্থা থার্ড আইকে লালবাজারের তাবড় তাবড় পুলিশ অফিসাররা রীতিমতো সমীহ করে। বেশ কয়েকটা জব্বর কেস সলভ করেছে মিতিন মাসি, বিশেষ করে আলিপুর হত্যা রহস্য। কেসটা ছিল এয়ার এম্বলিজমের। ছেলের কষ্ট আর সহ্য হচ্ছিল না বলে ফাঁকা সিরিঞ্জ দিয়ে বাতাস ইঞ্জেকশন করে ছেলেকে মেরে ফেলেছিলেন মা, আর দোষ পড়েছিল ছেলের বইয়ের ঘাড়ে। প্রকৃত সত্য উদ্ঘাটন করে মিতিন দারুণ হইচই ফেলে দিয়েছিল শহরে। তারপর বিদিশা রুদ্র ব্ল্যাকমেলিং কেস। ধনী গৃহবধূ বিদিশাকে ভয় দেখিয়ে টাকা শোষণ করেছিলেন তার স্বয়ং শ্বশুর মশাই। মাঝখান থেকে একটা খুনও হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত আসল অপরাধী মিতিনের চোখে ধুলো দিতে পারেনি।
ব্যাংক প্রতারণার আসামি হরিশঙ্কর চাকলাদারকে পাকড়াও করাটাও কম রোমহর্ষক ছিল না। এহেন মিতিন মাসির সঙ্গলাভ কি বৃথা যাবে টুকুরের? হয়তো ওই টাক মাথাকে দিয়ে এই ঘটনার ঘন ঘটা শুরু হতে চলেছে। টুপুরের পাশে টুপুরের মা সহেলি, আর ও পাশে মিতিন। বারবার মিতিন মাসির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল টুপুর। চোখ ঘুরিয়ে, ভুরু নাচিয়ে, আঙুল নেড়ে, তুত মিতিন মাসি তাকাচ্ছেই না। সেই যে ট্রেনে উঠে সিটে গ্যাঁট মেরে বসে আছে আর মায়ের সাথে গল্প জুড়েছে, হাত মুখ নেড়ে দিদি আর বোনের কথা চলছে তো চলছেই। জামশেদপুর কেন, সারান্ডার জঙ্গলে পৌঁছেও বুঝি দুজনের কথা ফুরোবে না। ইস, মিতিন মাসি কেন যে একটুও দেখছে না লোকটাকে। শুধু মিতিন নয়, কেউই কি লোকটাকে সেভাবে নজর করছে না? কামরা ভর্তি প্যাসেঞ্জার, সবাই যে যার মতো ব্যস্ত। কোথাও দল বেঁধে আড্ডা চলছে, কেউ ঘুমোচ্ছে, কেউ বা কাগজে ম্যাগাজিন উল্টাচ্ছে অলসভাবে। হকাররা পসরা নিয়ে যাতায়াত করছে প্যাসেজ দিয়ে। একটা রোগা মতন কফিওয়ালা টাকমাথাকে জিজ্ঞেস করলো চা কফি চাই কিনা। তর্জনীর ইশারায় কফিওয়ালাকে ভাগিয়ে দিল লোকটা। আশ্চর্য, একজনেরও কি মনে খটকা লাগলো না? এতেই বুঝি রহস্য আরো ঘনীভূত হচ্ছে। সত্যিকারের অপরাধীদেরই তো চেনা কঠিন। সহজে কেউ তাদের সন্দেহ করে না, এটাই তো তাদের বিশেষত্ব। টুপুরের সামনের সিটে টুপুরের বাবা আর মিতিনের বর পার্থ। পার্থ আর মিতিনের 4 বছরের ছেলে বুমবুম বসেছে জানলার ধারটিতে। তারাও নিজের নিজের কাজে মগ্ন। টুপুরের বাবা অবনী চৌধুরীর হাতে ইয়া গাবদা এক ইংরেজি বই। তিনি বই ছাড়া থাকতেই পারেন না। বই পড়া, কলেজের ক্লাস নেওয়া আর পরীক্ষার খাতা দেখার বাইরে তার আর একটিও কাজ আছে বলে মনে নেই। হ্যাঁ, ঘুম। ঘুম আছে। বইটি এখন হাত থেকে সরিয়ে নিলেই তিনি চোখ বুজে ফেলবেন। অবশ্য যেমন তেমন বই পড়েন না অবনীবাবু। তার চাই এক্কেবারে নিরস প্রবন্ধ, গল্প, উপন্যাস, কবিতা। অবনীর 2 চোখের বিষ। ওহ, 4 চক্ষুর। পুরু লেন্সের চশমা আছে অবনীর। পাওয়ার -8। অবনী এখন পড়ছেন ইনসেক্টস ইন অ্যামাজনিয়ান ফরেস্ট, আমাজন নদীকে ঘিরে থাকা জঙ্গলের পোকামাকড়। পার্থ ডুবে আছে শব্দজব্দে। হাওড়া স্টেশনে এক গাদা বাংলা কাগজ কিনেছিল পার্থ। এখনো সে ডটপিন দিয়ে চিবোতে চিবোতে ছক পূরণ করছে। নেশা। অবনীর চেয়ে পার্থ অনেকটাই ছোট। অবনীর সঙ্গে তার বহু বিষয়ে ঘোরতর অমিল। যেমন পার্থ খেতে ভীষণ ভালোবাসে, অবনী নিতান্তই মিতাহারী। তেল মশলাদার খাবার তো অবনী ছুঁয়েও দেখেন না। কথা বলতে শুরু করলে পার্থকে থামানো কঠিন, আর অবনী দায়ে না পড়লে বেশি বাক্য উচ্চারণ করেনি না। শুধু একটা ব্যাপারে 2 ভাইরা ভাইয়ের মেলে খুব। দুজনেই নিদ্রাবিলাসী। ঘুমোতে পেলে কে যে বেশি খুশি হয় তা বলা কঠিন। দুজনকেই অধৈর্য চোখে দেখে নিল টুকু। না, কারো চোখের পাতা ওঠার লক্ষণ নেই। এমনকি বুমবুম যে বুমবুম, সর্বক্ষণ যা চোখ ঘোরে তারও দৃষ্টি অবনমিত। কচর কচর চিপস চিবোচ্ছে আর গভীর মনোযোগে কমিক্স গিলছে। বুমবুমের চালচলন, কথাবার্তা সবই একেবারে বড়দের মতো। এমন ফিচেল শিশু টুপুর আর দুটো দেখেনি। টুপুর তাকিয়েছিল বলেই হোক, কি চিপসের প্যাকেট ফুরিয়ে আসছে বলেই হোক, বুমবুম হঠাৎ মুখ তুলল। টুপুরের সঙ্গে চোখাচোখি হতেই তার ভুরুতে ভাঁজ। কি গো, কিছু বলছো? একা একাই শেষ করছিস?
টুপুর হাত বাড়ালো। টকঝাল কাঁচকলা ভাজার প্যাকেটখানা ঝপ করে সরিয়ে ফেলল বুমবুম। গম্ভীর গলায় বলল, তোমাকে খেতে হবে না, তোমার ফ্যাট বেড়ে যাবে। পাক্কা 10 বছরের ছোট ডেপো মাসতুতো ভাইকে একটা গাঁটটা কষাতে যাচ্ছিল টুকুর, আচমকাই হাত থেমে গেল। কি কাণ্ড! টাক মাথাচি উঠে দাঁড়িয়েছে, নড়বড় করছে কেমন যেন। মাথার উপরের বাঁকটাকে ধরে টাল সামলালো, হাতে ঝুলিয়ে নিল ব্রিফকেসখানা। টলমল পায়ে এগোচ্ছে দরজার দিকে। এমন বেসামাল ভাবে হাঁটে কেন? ভোরবেলাতেই নেশা করে ট্রেনে উঠেছিল নাকি? না, এ গুন্ডা বদমাইশ না হয়ে যায় না। টুপুর আর চুপ থাকতে পারল না। লোকটা চললো যে। নিতিন এদিক ওদিক তাকালো। কোন লোকটা বল দেখি? এই যে উঠে গেল এক্ষুনি, টাকমাটা কালো শার্ট। নিতিন নির্বিকার সালোয়ার কামিজের ওড়না কাঁধে গোছাতে গোছাতে বলল, ও ওই ভদ্রলোক? আরে উনি তো সামনেই নামবেন খড়গপুরে। টুপুর থতমত খেয়ে বলল, লোকটা কিন্তু ডেঞ্জারাস। কেন রে? ডেঞ্জারাসের আবার কি হলো? এই থেকে ওয়াচ করছি, কুচি কুচি কাগজে কিসব প্ল্যান চলছিল। আরে ভদ্রলোক হলেন একজন স্টক ব্রোকার, শেয়ার কেনা বেচার মিডিলম্যান। নাম হলো পিকেজি পুরু। উনি এতক্ষণ বসে কিসব ওই শেয়ারেরই কিসব ক্যালকুলেশন করছিলেন। তো 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 তুমি জানলে কি করে? আরে শেয়ার এমন কি বড় ব্যাপার, নামটা পেয়েছি গেটে ঝুলানো রিজার্ভেশনের ওই 4টা থেকে। আর পুরুর টাইটেলটা কেরালের লোকদেরই হয়, তাই সেখান থেকে বুঝেছি যে তিনি কেরালের লোক। আর আর শেয়ারের ব্যাপারটা বুঝলাম ভদ্রলোকের ব্রিফকেস থেকে। ভেতরটা পুরো শেয়ারের পেপারে ঠাসা, আমি ওসব দেখে নিয়েছি। প্লাস খবরের কাগজ খুলে উনি শেয়ারের পেজেই বারবার মার্কিং করছিলেন। কিন্তু চেহারাটা তো। তোকে কি আর বলি বলতো? আরে দর্শনধারী না হলে বুঝি খারাপ লোক হতে হবে? ওরে বোকা, ভদ্রলোক মোটেই মন্দ মানুষ নন, বলতে পারিস দুর্ভাগা। ভদ্রলোকের শরীরটা পুরো ঝাঁঝরা, একটা পানে আর্টিফিশিয়াল লিম লাগিয়ে চলাফেরা করেন। হাঁটতে গিয়ে ব্যালেন্স পাচ্ছিলেন না, সেটা খেয়াল করিসনি? সম্ভবত বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল ওনার। গালের ওই যে কাটা দাগটা দেখছিস, ওটা সেই দুর্ঘটনারই স্মৃতিচিহ্ন। গায়েও নিশ্চয়ই ওরকম আরো অনেক দাগ আছে, সেগুলোকে ঢাকতেই উনি গলা বন্ধ ফুল শার্ট পরে আছেন। অ্যাক্সিডেন্টে ভদ্রলোকের একটা চোখও গেছে, রাইট আই। এক চোখে দেখেন বলেই ঘাটটাকে অনেকটা ঘোরাতে হয়। কোমরেও খুবই চোট আছে, এখনো বেল্ট ব্যবহার করেন। আর বেল্ট বাঁধা আছে বলেই উনি স্বস্তিতে বসতে পারছিলেন না। এবার কিছু ঢুকলো মাথায়? সাদা গঙ্গারাম। টুপুর পুরো মিয়ে গেল। রহস্যটায় জল পড়ে গেল এভাবে। নিতিন হাত বাড়িয়ে টুপুরের চুল ঘেঁটে দিল। কিরে টুকুর, তোর না খুব আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার শখ? অবজারভেশন পাওয়ার এতটা পুর হলে কি চলবে? টুপুর আর মিতিনের মাঝখানে বসে সহেলি এতক্ষণ সব শুনছিল। পুট করে বলে উঠলেন, আর হাসাস না, ও হবে কি না তোর মিসেস ওয়াটসন। মিসেস নয় গো বর্দি, শার্লক হোমসের সহকারী ছিল মিস্টার ওয়াটসন। তুমি টুকুরকে বড় জোর মিস ওয়াটসন বলতে পারো। ওই হলো, যে মেয়ে এখন নিজের পেন হারালে খুঁজে বের করতে পারে না, সে কি না করবে গোয়েন্দাগিরি? টুপুর আহত মুখে বলল, সে তো আমি ভালো করে খুঁজি না বলেই পাই না। ওটাই তো তোর সব থেকে বড় ত্রুটি রে। অ্যাটেনশনটা বাড়া। শুধু ক্যারাটে শিখলেই হবে না, মস্তিষ্কেরও ব্যায়াম চাই। দৃষ্টিশক্তিকেও অনেকটা বেশি তীক্ষ্ণ করতে হবে। পুঙ্খানুপুঙ্খভাবে না দেখলে সিদ্ধান্তে ভুল হয়ে যাবে যে। আলগাভাবে ঘাড় নাড়ল টুপুর। নিতিন মাসি তাকে পুরোপুরি বাতিল করেনি, সেটা দেখে সে খুশি হলো বেশ। 8টা বাজে। খড়গপুর স্টেশনে ঢুকে পড়ল ট্রেন। এতক্ষণে ধ্যান ভেঙেছে পার্থ। খবরের কাগজ মুড়ে তড়াক করে উঠে দাঁড়ালো।
চটপট করে এবার একটু বলে ফেলো কে কি খাবে, সময় কিন্তু একদম কম। সঙ্গে খাবার দাবার কিছুই তেমন আনা হয়নি। ট্রেনে ওঠার পর থেকে শুধু বিস্কুট আর চিপস চলছিল। সকলেরই খিদে পেয়েছে জব্বর। এই ট্রেনে প্যান্ট্রিকার আছে বটে, কিন্তু সেখানকার খাবার মিতিনদের কারোরই তেমন মুখে রোচে না। টুপুর তো ভেজিটেবল কাটলেট দেখলেই নাক সিটকোয়। কি এক কাগজের মতো অমলেট বেচে এরা, সেটাও ভারী অখাদ্য। টুপুর বলল, সলিড কিছু আনো যাতে অনেকক্ষণ পেটে থাকে। মিতিন বলল, দেখো না, যদি পুরি তরকারি পাও, পেলে ওই পার হেড 4টে করে নিয়ে নিও, আর হাতের কাছে কলা আঙুর যদি পাও সেগুলোই নিয়ে নিও। সহেলি বললেন। সঙ্গে লাড্ডু এনো, মিষ্টি ছাড়া ব্রেকফাস্ট জমে না। অবনী বই থেকে চোখ না সরিয়ে বললেন, আমি কিন্তু শুধু ফ্রুটস নেব। বসে বসে হুকুম জোড়া হচ্ছে। সহেলি ঝামটে উঠলেন। তুমি যাও না সঙ্গে, ও বেচারা একা একা এত আনবে কি করে? অবনী যেন শুনতেই পেলেন না, আবার ঢুকে পড়েছেন আমাজনের জঙ্গলে। অগত্যা কি আর করা, পার্থকেই পড়িমড়ি হয়ে ছুটতে হলো গেটে। ট্রেন থামতে না থামতেই হুড়মুড়িয়ে ওঠানামা করছে লোকজন। যত না নামলো, উঠলো তার চেয়ে ঢের বেশি। মাত্র কয়েকটা সিট ফাঁকা ছিল ট্রেনের। খড়গপুরের কামরা একেবারে টইটুম্বুর। প্ল্যাটফর্মেও রীতিমতো হইচই চলছে। চাওয়ালা, খাবারওয়ালা, ম্যাগাজিনওয়ালাদের হাঁক ডাকে দীর্ঘ প্ল্যাটফর্ম সরগরম। পার্থ একবার এদিক ছুটছে, একবার ওদিক। পার্থর দশা খুবই দুষ্কর। তা দেখে মিতিন বলে উঠল, আমিও নামি, বুঝলে? পার্থর যা দশা দেখছি, আমাকে দেখছি নামতেই হবে। সহেলি হাঁ হাঁ করে উঠলেন। খবরদার, ট্রেন মাত্র 5 মিনিট থামবে। মিতিনকে অবশ্য নামতে হলো না, তার আগেই পার্থ উঠে পড়েছে ট্রেনে। হাতে খানচারেক প্লাস্টিকের প্যাকেট, মুখে একগাল হাসি। একটু বেশি করে সব নিয়ে এলাম, বুঝলে? এখন আপ টু টাটা, যত খুশি খেয়ে যাও, কোনো অসুবিধা নেই। ছোট ছোট ঝোলা থেকে একের পর এক খাদ্য সামগ্রী বেরোচ্ছে। 1 ডজন কলা, 4-5টা থোকা আগুর, গোটা 10 লাড্ডু, পাহাড়ের মতো পুরি তরকারি, 2 প্যাকেট ক্রিম বিস্কুট, যার ক্রিমগুলো বুম বুম খাবে, বিস্কুট বাকিরা, ঠোঙা ভর্তি বাদাম ভাজা, এবং শেষ হইয়াও হইল না শেষ 18খানা ডিম সেদ্ধ। টুপুরের চোখ কপালে। আবার কি খাবে পার্থ এসো? পার্থ সগর্বে বলল, কেন, তোরাই খাবি? প্রথমে পুরি, তারপর চা, তারপর বাদাম, তারপর লাড্ডু, তারপর কফি, তারপর ডিম সেদ্ধ। টুপুর বলল, আমি ডিম সেদ্ধ খাবো। কেন কেন কেন? এটা কুসুমলা পোলট্রির ডিম ওর একটুও ভালো না। কিন্তু এই ডিমে যা প্রোটিন, ভিটামিন, দেশি হাঁস মুরগির ডিমেও তো ততটাই রে। নুন মাখিয়ে খেয়ে দেখ, খারাপ লাগবে না। ওই ভিটামিন তুমিই খাও। মিতিনও সাফ সাফ জানিয়ে দিল, আমরা বড়জোর একটা করে খেতে পারি, তার বেশি তো নাই। ট্রেন ছাড়ল। কোলে খবরের কাগজ পেতে শুরু হলো আহার পর্ব। অবনীর প্রাতরাশ, 2টি কলা এবং গুনে গুনে 7খানি আগুর। অষ্টম আগুরটি খেলে তিনি নাকি হাঁসফাঁস করবেন। বুমবুম 1.5খানা পুরিতেই ক্লান্ত। তার হাতে ফের চিপসের প্যাকেট। খেতে খেতে আসন্ন ভ্রমণ নিয়ে জল্পনা কল্পনা চলছিল। সারান্ডার জঙ্গলে গিয়ে টুপুররা কি করবে, সেখান থেকে আর কোথায় কোথায় যাওয়া হবে, চাই বাসায় একদিন বেশি থাকা যায় কিনা, এইসব। টুপুর জিজ্ঞেস করল, সারান্ডার জঙ্গলটা খুব গভীর, তাই না মিতিন মাসি? মিতিন বলল, একসময় তো শুনেছিলাম খুবই গভীর ছিল, এখন নাকি গাছ টাছ সব কেটে জঙ্গলের একেবারে 12টা বাজিয়ে দিয়েছে। জন্তু জানোয়াররাও নাকি অনেক কমে গেছে ওখানে। সহেলি বললেন, এ মা, আমরা তাহলে কিছুই দেখতে পাবো না? হরিণ টরিণ মিলবে, পার্থ বলে উঠল। আর বুনো শুয়োর,
কপাল ভালো থাকলে এক আধা হাতি কিংবা ভালুক। বুমবুম গম্ভীর মুখে প্রশ্ন করল, বাঘ দেখা যাবে না? থাক, বাঘ দেখে কাজ নেই। বাঘ সিংহ চিড়িয়াখানাতেই দেখা ভালো। টুপুর ফিক করে হাসল। কিংবা অনেক দূর থেকে বাইনোকুলার দিয়ে। বুমবুম কিন্তু সন্তুষ্ট হলো না, ঠোঁট ওল্টাচ্ছে। সারান্ডায় আপনাদের কদিনের প্রোগ্রাম? ঠিক তখনই পাশ থেকে একটা ভারী স্বর। একসঙ্গে সবকটা চোখ ঘুরে গেল। সামনেই প্যাসেজে এক দীর্ঘদেহী ভদ্রলোক, এত লম্বা যে কেমন কুঁজো হয়ে দাঁড়িয়ে আছেন। পরনে ধুতি পাঞ্জাবি, কাঁধে ঝোলা ব্যাগ, বয়স বছর ৪৫। খড়গপুর থেকে শেষ মুহূর্তে উঠেছিলেন ভদ্রলোক, দেখেছিল টুকুর। বসার জায়গা পাননি। ভদ্রলোক ফের বললেন, অনেকক্ষণ ধরে আপনাদের কথা শুনছি, থাকতে না পেরে নাক গলিয়ে ফেললাম। কদিন থাকছেন সারান্ডায়? উত্তরটা পার্থ দিল। ৫-৬ দিনের প্ল্যান আছে। দেখি চাইবাসায় গিয়ে কদিনের বুকিং পাই। উঠছেন কোথায়? আগে সেটি এখনো ঠিক করিনি। ভাবছি থালকোবাদ, কুন্ডি আর শশাঙ্ক বুড়ুতে পালা করে থাকবো। ওটা শশাঙ্ক বুড়ু নয়, শাসাং বুড়ু। নিতিন পার্থকে সংশোধন করে দিল। ভদ্রলোক বললেন, শাসানগুরুতে তো আপনারা থাকতে পারবেন না, ওখানকার রেস্ট হাউসটা নষ্ট হয়ে গেছে। ফরেস্ট অফিস এখন আর ওটা বুকিং দেয় না। পার্থ কাঁধ ঝাঁকালো। তাহলে আর কি, উফ, থালকোবাদ আর কুন্ডি। যদি আমার পরামর্শ নেন তো বলি, ওই থলকোবাদ, কুন্ডি এসব বাদ দিন, সোজা মেঘাতুবুরু চলে যান। চমৎকার পাহাড়ি জায়গা, থাকারও কোনো অসুবিধা নেই। ইদানিং ওখানে একটা ভালো হোটেলও হয়েছে, তোফা আরামে থাকবেন। আর ওখান থেকে জিপ ভাড়া করে সকালের দিকে জঙ্গল ঘুরে আসবেন। পার্থ সামান্য ইতস্তত করে বলল, কিন্তু কিন্তু ওখানে থাকলে তো জঙ্গলে থাকার চামটা পাবো না। তাছাড়া থালকোবাদের এত নাম শুনেছি, বিভূতিভূষণ কতবার নিজে থালকোবাদ গিয়েছিলেন। আরে মশাই, বিভূতিভূষণের থলকোবাদ কি আর আছে? গেলে দেখবেন কত জায়গায় জঙ্গল একেবারে নেড়া হয়ে গেছে। নিতিন ভুরু কুঁচকে শুনছিল, বলল, আপনার কথা শুনে মনে হচ্ছে ওদিকটা আপনার বেশ ভালোই চেনা। আমি তো প্রায় সারান্ডারি লোক। হো হো, আচ্ছা তাই নাকি? তাই কথা তো আগে বলতে হয়। পার্থ দারুণ উৎফুল্ল, সরে বসে জায়গা করে দিল ভদ্রলোককে। সহেলিও চোখ বড় বড় করে ভদ্রলোককে দেখছিলেন। বললেন, আপনি জঙ্গলে থাকেন? ভদ্রলোক মুচকি হাসলেন। আমি এখন থাকি খড়গপুরে, তবে আমার অরিজিনাল বাড়ি জামদায়। সারান্ডার জঙ্গল থেকে জামদা খুব দূরে নয়, এই ধরুন অ্যারাউন্ড 30 কিলোমিটার। একসময় অবশ্য জঙ্গল অনেক কাছে ছিল। ছোটবেলায় দেখেছি ভালুক টালুক এসে যেত জামদায়, 1-2 বার বাঘও এসেছে। বলেন কি? পার্থ টান হলো। সেই জঙ্গল গেল কোথায়? বেশিরভাগ তো ব্রিটিশ আমলে সাফ হয়ে গেছে। জামদা থেকে 9 কিলোমিটার দূরে গোয়া, সেখানে স্যার বীরেন মুখার্জির মাইন ছিল। বার্নপুরের ইস্পাত কারখানার জন্য লোহা পাথর চালান যেত গোয়ার খনি থেকে। তখনই রাস্তাঘাট তৈরির জন্য প্রচুর গাছপালা কাটা পড়েছে। আমরা যখন ছোট, জামদা তখন ফ্রিঞ্জ এরিয়া, জঙ্গলের লাগোয়া জায়গা বলে জন্তুরা এক আধবার দর্শন দিয়ে যেত আর কি। শিকারিও দেখেছি তখন।
বাঘটাক মারতে হলে তারা আমাদের জামদাতে এসে ঘাঁটি কাটতো। ইনফ্যাক্ট আমার বাবা একজন দক্ষ শিকারী ছিলেন। ভদ্রলোকের সঙ্গে বেশ আলাপ জমে গেল। গল্পে গল্পে জানা গেল ভদ্রলোকের নাম মুকুল সিংহ। চাকরি করেন আইআইটি খড়গপুরের এক ছাত্র হোস্টেলে। বিয়ে থা করেননি, ঘর ভাড়া নিয়ে একাই থাকেন খড়গপুর টাউনে। ছুটি ছাটা পড়লে জামদা চলে যান। জামদার বাড়িতে বাস করেন বাবা, ভাই, ভাইয়ের বউ আর খুদে এক ভাইপো। মুকুলবাবুর বাবা পুরুষোত্তম সিংহ বহুকাল ধরে ব্যবসা করেছেন জামদায়। প্রধানত টিম্বার মার্চেন্ট, তবে কাঠ ছাড়াও আরও কিছু কারবার ছিল পুরুষোত্তম বাবুর। ঠিকাদারি, ট্রান্সপোর্ট, অর্ডার সাপ্লাই ইত্যাদি। পুরুষোত্তম বাবুর ব্যবসাপত্র এখন দেখাশোনা করছেন মুকুলবাবুর ছোট ভাই বিকাশ। আরও জানা গেল মুকুলবাবু সাধারণত জামদা যান একটা প্যাসেঞ্জার ট্রেনে চড়ে। ট্রেনটা খড়গপুর থেকে ছেড়ে টাটানগর হয়ে গোয়া যায় ভায়া জামদা। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল বলে ট্রেনটা অল্পের জন্য মিস করেছিলেন মুকুলবাবু। গোয়া প্যাসেঞ্জারের বিচিত্র কাহিনী শোনাচ্ছিলেন মুকুলবাবু। একবার নাকি এক পাল হাতি এসে গিয়েছিল ট্রেন লাইনে, ঝিনিক পানিতে। হই হই রই রই ব্যাপার হয়েছিল সেবার। পুলিশ এসে গেছে, শয়ে শয়ে লোকের ভিড়। ট্রেন প্যাঁ প্যাঁ হুইসেল বাজাচ্ছে। কোনো কিছুতেই হাতিদের ভ্রুক্ষেপ নেই। টানা 4 ঘন্টা নাকি লাইন অবরোধ করে দাঁড়িয়ে রইল গোটা 16 হাতি। তারপর কি মর্জি হলো, নিজেরাই হুঙ্কার টুঙ্কার দিয়ে চলে গেল লাইন ছেড়ে। শুনতে শুনতে টুকুরের চোখ গোল গোল। মানুষ ট্রেন করে শুনেছি, হাতিও করে। গুনগুন খুশি খুশি মুখে বলল, ইস, আমাদের ট্রেনটাও যদি এখন এরকম হাতি অবরোধ করতো, খুব মজা হতো, খুব মজা হতো। পবনী নিঃশব্দে বই পড়ে চলেছে। মুখ না তুলে মন্তব্য করলেন। Elephants are deadlier than tigers. পার্থ টিপ্পনি কাটল। বটেই তো, বটেই তো। বাঘকে বাঘ বানানো যায়, কিন্তু হাতির সঙ্গে হাতাহাতি অসম্ভব। হাসি ঠাট্টা আর গল্পের মাঝে কেটে গেল বেশ খানিকটা সময়। ঝাড়গ্রাম পেরিয়ে গেছে ট্রেন। এখন মাঠঘাটের চেহারা অন্যরকম। যেদিকে তাকাও শুধু এবড়ো খেবড়ো রুক্ষ প্রান্তর আর লাল রঙা মাটি। বেঁটে বেঁটে টিলাও দেখা যাচ্ছে ঘন ঘন, কখনো কাছে কখনো দূরে। সরু সরু নদী নালা আসছে হঠাৎ হঠাৎ। দেখতে দেখতে ঘাটশিলা এসে গেল ট্রেন। জানলা দিয়ে উঁকি মেরেই চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল মুকুলবাবুর। ওই তো আমার গাড়ি দাঁড়িয়ে আছে। সত্যি সত্যি একখানা প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে আছে ওদিকের প্ল্যাটফর্মে। লাল রং, ধ্যাড় ধ্যাড়ে চেহারা। মুকুলবাবু ঝোলা কাঁধে উঠে দাঁড়ালেন। তাহলে আপনারা মেঘগুলো দিয়ে উঠছেন তো? পার্থ গা মোচড়ালো। দেখি কি করা যায়। পরামর্শটা শুনলে ঠকবেন না। বেড়ানোটা অনেক আরামের হবে। ফলকুপাতে তো শুনলাম ইদানিং খুব ম্যালেরিয়াও হচ্ছে, ফরেস্ট ম্যালেরিয়া। একবার হানা দিলে বুঝছেনই তো। মুকুলবাবু ট্রেন থেকে নেমে যেতেই পার্থ মুখ মাকালো। হ্যাঁ, ওর কথা শুনে আমরা জঙ্গলে থাকা ক্যান্সেল করব? অত খায় না। মিতিন ঝুঁকে ওপাশের ট্রেনটাকে দেখছিল। বিড়বিড় করে বলল, ভদ্রলোককে আমার কিন্তু খুব একটা সুবিধা ঠেকছে। কেমন যেন বেশ একটা অদ্ভুত ব্যাপার আছে। টুকুর মাথা দুলিয়ে বলল, যা বলেছ, বড্ড গায়ে পড়াটাই। শুধু ওইটুকুই? আর কি? ভদ্রলোক যদি গুলবাজ না হন তো ওর বাবা হলেন একজন সম্পন্ন ব্যবসায়ী, রীতিমতো বড় লোক।
অথচ বাবার ব্যবসায় না থেকে বড় ছেলে খড়গপুরে সামান্য এক চাকরি করেন কেন? এটা তো আমার খুব একটা স্বাভাবিক ঠেকছে না। টুপুর টান টান হলো। নিতিন মাসি কি মুকুল সিংহর মধ্যে কোনো রহস্যর গন্ধ পেয়ে গেল? এতক্ষণ আপনারা শুনছিলেন নিতিন মাসির কাহিনী অবলম্বনে সারান্ডার শয়তানের প্রথম পর্ব। গল্পের সূত্রধার এবং নিতিন মাসির ভূমিকায় আমি রায়া, গল্পপাঠ এবং বুবুমের ভূমিকায় প্রীতম, পার্থ সুমন, মুকুল সিংহ অনিমেষ, অবনী সুদীপ্ত, টুপুর পৌলমী এবং সহেলি রিমা। পোস্টার ডিজাইনে সুমন, স্পেশাল সাউন্ড এফেক্টসে প্রীতম। আবার দেখা হবে আগামী রবিবার নিতিন মাসির সারান্ডার শয়তানের দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গপ্পবুক। ধন্যবাদ।